সেগুলো ধার শোধ করতে না পেরে তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। পাশাপাশি ক্ষেত মজুরের অবস্থাও সেরকম। আজকে যে ন্যূনতম মজুরি তা আমরা 600 টাকা দাবি করছি এবং 100 দিনের যে কাজ ছিল সেটাও আজকে বন্ধ 2 বছর থেকে। বন্ধের কারণটা আপনারা সবাই জানেন যে কেন্দ্র এবং রাজ্যে তরজার কারণে আজকে এই 100 দিনের কাজ বন্ধ। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে 100 দিনের কাজের টাকা আমাদের দিচ্ছে না, আর রাজ্য সরকার বলছে আমাদের হিসাব দিচ্ছে না। দুর্নীতি হচ্ছে এই টাকা, ছদল পছল হচ্ছে এই টাকা, যার ফলে 100 দিনের কাজ চালু হচ্ছে না। ক্ষমতা দখল করে তারপর আর এদের কথা মনে থাকে না। তাদের আদানি আম্বানিদের কাছ থেকে মোটা মোটা টাকা পাওয়ার জন্যই সারা বছর তাদের সেবাই করে, যার ফলে আজকে আমরা যারা শোষিত, বঞ্চিত, অবহেলিত মানুষ, তাদের আমাদের ভাবা উচিত যে আজকে সামান্য যে সরকার আমাদেরকে আফিম খাওয়ার মতো কিছু যৎ সামান্য ভিক্ষার দান দিচ্ছে, তাতে আমাদের সংসার চালানো মোটেই সম্ভব না। আজকে গ্রামে খুঁজলে ক্ষেত মজুর পাবেন না। সমস্ত মানুষ পেটের দায়ে পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, আর বিভিন্ন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজের কোনো নিরাপত্তা নাই। শুনেছেন উড়িষ্যা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে মানুষগুলোর কি হবে? এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা কে করবে? আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের আমলে সরকারের দৃষ্টিভঙ্গি ছিল, মূল স্লোগানই ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেটাই শুরু হয়েছিল এবং কৃষিতে অনেক ভর্তুকির মধ্য দিয়ে কৃষিকে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল এবং শিল্প কলকারখানা খোলার অনেকটা খোলার পরও আরো বেশি আকারে খুলতে গিয়ে আমাদের কি সংকটে পড়লো সেটা বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন নাই। সবাই জানেন যে সিঙ্গুরের টাটা কারখানাকে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তাড়িয়ে দিয়েছেন, কারণ তার বেকার সমস্যা সমাধানের কোন লক্ষ্য নাই। আজও তিনি 12-13 বছর ক্ষমতায় আছেন, একটা শিল্প কলকারখানা তৈরি করতে পারেননি। বামপন্থী আমলে যে শিল্প কলকারখানা তৈরি হয়েছে সেগুলোই ভাঙিয়ে খাচ্ছে। তাহলে আজকে এই সরকারের দৃষ্টিভঙ্গিগুলো হচ্ছে যে কি করে ক্ষমতা দখল করা যায়, আর ক্ষমতা দখল করার পর কি করে নিজে থেকে শুরু করে তাদের নিচে দেওয়ার কর্মী সবাইকে কি করে খাওয়া দাওয়া করে পুষ্ট করা যায় এবং ভোটের সময় তাদেরকে বাইক বাহিনী হিসাবে কি করে ব্যবহার করা যায়, সেই রকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এই সরকার চলছে। কমের আরো আমরা লক্ষ্য করছি আজকে জনগণের করের টাকা, এই করের টাকা তছনছ হচ্ছে। সরকারে থাকলে কিছু আর্থিক সুবিধা গরিব মানুষদের দিতেই পারে, সেটা আমাদের কোনো আপত্তি নাই, আরো বেশি করে দেখ, সব মানুষ যাতে না পায়, কারণ আমাদের একটা সেই দৃষ্টিভঙ্গি আছে। আজকে সরকারি যে সুবিধাগুলো দিচ্ছে সেই সুবিধাগুলোর মধ্যে আমরা লক্ষ্য করছি যারা পাওয়ার উপযুক্ত না তারা আজকে পাচ্ছে। তাহলে আমরা মনে করি যারা পাওয়ার উপযুক্ত তারা বেশি আকারে পাক, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে আজকে শিল্প কলকারখানাকে তাড়িয়ে দিয়ে বেকার যুবতীর কর্মসংস্থানের সুযোগটাকে বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যে সমস্ত চাকরি বাকরি হচ্ছে সেই চাকরির আজকে কোনো নিশ্চয়তা নাই, নিরাপত্তা নাই। আজকে আরো যেটা লক্ষ্য করছি যে মহিলাদেরও কোনো নিরাপত্তা নাই। আজকের ঘটনা নিয়ে আমি বলবো না, বাইরে যারা আছে তারা বলবেন, তবে আমার মনে হয় যেটা আজকে আমরা যেটা আজকের ঘটনার যে ঘটনাগুলো শুনছি সেটা আজকে নতুন নয়। এর আগেও আমরা দেখেছি কামদুনি, হাতরস, মধ্যমণি, মধ্যমগ্রাম এই সমস্ত জায়গায় মেয়েদের ধর্ষণ করে প্রমাণ্য পাঠের জন্য খুন করা হয়েছে। এই ঘটনা আজকে সবকে ছাড়িয়ে গেছে। সেই ঘটনা আজকে গোটা ভারতবর্ষে নাই, গোটা পৃথিবী জুড়ে এটা আলোড়ন তৈরি হয়েছে। তাহলে আমরা মনে করি যে আজকে যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে কি করে চলা যাবে। যার ফলে কমরেড আমরা এই গরিব মানুষের যে দাবি দাওয়াগুলো নিয়ে এসছি
তা আমরা জয়েন্ট বিডিওর কাছে সহানুভূতির সঙ্গে আমরা বা বিডিওর কাছে আমরা দিব। আমরা মূলত 7 তারিখে নোটিশটা দিয়েছি, তখন ম্যাডাম ছিলেন। সেই সময় আমি লক্ষ্য করেছি যে আমাকে 9 তারিখে ডাকা হয়েছিল। জয়েন্ট বিডিও সাহেব বলছেন যে কৃষি বিষয়ে যখন আলোচনা, তখন আপনি রেফার করে দিচ্ছি এডিওর কাছে, আপনি চলে যান। মনে হচ্ছে যে কানাপুকুর হাসপাতাল থেকে রেফার করে লালবাগ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরে আমি বললাম যে বিডিও সাহেব হচ্ছে এই ব্লকের ম্যাজিস্ট্রেট, বিডিও সাহেব প্রয়োজনে সব আধিকারিককে এখানে ডাকতে পারেন। উনি আমাকে উত্তর দেন যে আমাকে কি জ্ঞান দিতে এসছেন? বলে আমি আপনাকে জ্ঞান দিতে আসেনি, কিন্তু আপনার কাছে জ্ঞান নিতেও আসেনি। আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করি, দীর্ঘদিন থেকে পঞ্চায়েতে 25 বছর 30 বছর ধরে আমি পঞ্চায়েত পরিচালনা করেছি। তাতে আমার যে অভিজ্ঞতা, তাতে বিডিওর কাছে কি ডেপুটেশন দিতে হবে আর কি দিতে হবে না, সেগুলো আপনার কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হবে না। তিনি 9 তারিখে আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করেননি। আমি আশা করিনি যে এই ধরনের ব্যবহার তিনি করবেন। আরে আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি, সেই দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখা, সেই দাবিগুলো আপনার কিছু করার না থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাঠানো, এটাই তো আপনার মূল কাজ। এর চাইতে বেশি কিছু আপনি করতে পারবেন না। তাহলে আজকে আমরা গরিব মানুষের জন্য লড়াই, সংগ্রাম, আন্দোলন, যেভাবে পুলিশ, যেভাবে ডান্ডা বাহিনী দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে, আমরা মনে করি যে থামিয়ে দিলেও আমরা গণতান্ত্রিক মানুষ হিসাবে আমাদের একটা দায়বদ্ধতা আছে। গরিব মানুষের পাশে দাঁড়ানো, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অন্যায় যেখানে হবে তার প্রতিবাদ করা, এইগুলো আমাদের চালিয়ে যেতে হবে। ভাবতে পারেন এদের মাথার ওপর কত বড় ছাতা আছে। আজকে শুনলে অবাক হয়ে যাবেন যে ভগবানগুলোর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূলের নেতা, তিনি প্রকাশ্যে দিনের বেলায়, সকাল বেলায় 5-6 রাউন্ড গুলি চালিয়ে একজন সাধারণ নিরীহ মানুষকে হত্যা করতে পারে। এটা পারে তখনই যখন দেখা যাবে যে আমি শাসক দলের মদতপুষ্ট লোক হিসাবে কাজ করছি। তাতে আমি যেহেতু যতই অন্যায় করি, আমার অন্যায়ের কিছু হবে না, যার ফলে হাসপাতালগুলো দিনের পর দিন বেরিয়ে চলেছে। আমি মনে করি যারা প্রশাসনিক আধিকারিক, পুলিশ হোক আর বিডিও হোক আর বিএলআরও হোক আর যে সাহেবই হোক, তাদের মানসিকতা হওয়া উচিত যে আমাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করা, সাধারণ মানুষকে রক্ষা করা, শ্রমজীবী মানুষের প্রতি যে আঘাত আছে তাকে রক্ষা করা। এই বিষয়গুলো আজকে সবারই ভাবা উচিত। আজকে আরজি করে যে ঘটনা ঘটলো, তাতে যদি আমার আপনার মেয়ে হতো, তাহলে আমাদের মানসিকতাটা কোন জায়গায় থাকতো, এটা সবাইকে ভাবতে হবে। যার ফলে কমরেড, আমরা আর দেরি করতে চাইছি না। আমরা যারা প্রতিনিধি দলে যাব বিডিওর কাছে ডেপুটেশন দিতে, তাদের নামটা আমি ঘোষণা করছি।